আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শমী কায়সারের জামিন স্থগিত করেছে কোর্ট। বৃহস্পতিবার 12 ডিসেম্বর 2024 কোর্টে তিনি উঠেছিলেন। আপনারা জানেন, উত্তরা পূর্ব থানায় তার নামে মামলা হয়েছিল। জুলাই অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের বিভিন্ন গুন্ডা পান্ডা সন্ত্রাসদের মতো সেও বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল, উস্কানি দিয়েছিল, হাসিনাকে অন্যায় কাজে প্ররোচিত করেছিল। এটা আমার ভাষায় আমি বললাম। এ ধরনের বহুত ইনফ্লুয়েন্সার ছিল আওয়ামী লীগের মধ্যে। শেখ হাসিনা, লেডি লেন্দুদ্দর্জি শেখ হাসিনা তো এমনি নিজেতেই উচ্ছৃঙ্খল অশ্লীল একটা নারী, চরম বিকৃত চরিত্রের একজন নারী। তার আশপাশ থেকে তার পরিচিত অনেক অনেক সুবিধাভোগীরা তাকে ইনফ্লুয়েন্স করত বিভিন্ন অন্যায় করার জন্য, অপরাধ করার জন্য। এর মধ্যে শমী কায়সার একজন। শমী কায়সারকে আপনারা চিনেন যে ইন্ডিয়ান একজন এজেন্ট, ইন্ডিয়ান এজেন্ট। বাংলাদেশে ইন্ডিয়ান মিশন সাকসেস করার জন্য যারা কাজ করে, অনেকগুলো টিম কাজ করে, তার মধ্যে শমী কায়সার একজন। শমী কায়সার আপনারা জানেন যে একজন অভিনেত্রী হিসেবে সে পরিচিত বেশি। নাটক করেছে, সিনেমা টিনেমা করেছে কিনা জানি না। 90-এর দশকে এসে নাটক করতো বিটিভিতে, আপনারা দেখেছেন, আমরাও দেখেছি টুকটাক। শহীদুল্লাহ কায়সারের কন্যা, তাকে শহীদ বুদ্ধিজীবী বলা হয়। আপনারা জানেন 25 ডিসেম্বর, সম্ভবত 25 ডিসেম্বর বুদ্ধিজীবী যে একটা দিবস পালন করা হয়। পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের, তথাকথিত বুদ্ধিজীবী, এদেরকে বাংলাদেশে যারা ইন্ডিয়ান বুদ্ধিজীবী স্পাই আছে, এজেন্ট আছে, তাদেরকে বুদ্ধিজীবী বলে। মূলত তারা, আমি পাকিস্তানের পক্ষে বলছি না, পাকিস্তানের উগ্র সামরিক বাহিনীর অফিসারগণদের পক্ষে বলার কিছু নেই। পাকিস্তান রাষ্ট্রের জনগণ তো ভারতের রাষ্ট্রের জনগণের মতন সকলেই খারাপ না। উভয় দেশের জনগণের মধ্যে অনেক ভালো মানুষ আছেন। তো পাকিস্তানের সামরিক বাহিনীর লোকজন আইয়ুব খান, টিক্কা খানরা খারাপ ছিল, বর্বর ছিল। সবাই তো আর খারাপ না। সামরিক বাহিনীর লোকজন উগ্র ছিল। তো যেটা বলতে গেলাম সেটা হচ্ছে, রাজাকার, আলবদর, আল শামস, এগুলো নিয়ে আপনারা জানেন যে অনেক কথা আছে। তো পাকিস্তানিরা নাকি এই যে শমী কায়সারের আব্বা শহীদুল্লাহ কায়সার, তানবীর হায়দার চৌধুরীকে আমি চিনি, তার বাবা মোফাজ্জল হায়দার চৌধুরী, অনেক কয়েকজন ব্যক্তিকে, যারা যারা বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষক ছিল, কবি ছিল, লেখক ছিল, বিভিন্ন টাইপের লোক ছিল, এদেরকে শেষ করে দিয়েছে পাকিস্তান আর্মি বলা হচ্ছে। আমরা জানি না অ্যাকচুয়ালি এটা তাদেরকে কারা মেরেছে, হয়তো বা পাকিস্তানি আর্মিরা মেরেছে, কিন্তু তাদেরকে বুদ্ধিজীবী বলা হয়। বুদ্ধিজীবী আসলে পরে যতটুকু জানলাম এবং ব্যক্তি জীবনে যেটা দেখলাম, এই যাদেরকে বলা হচ্ছে বুদ্ধিজীবী, তাদের সন্তানরা, তাদের স্ত্রীগণ, তাদের পরিবারের সদস্যরা অধিকাংশই দেখলাম যে ভারতের দালালি করে। সব কিছু মিলিয়ে আরও অ্যানালাইসিস করেছি, আমি এক কথায় বলতে পারি তারা ছিল ভারতের এজেন্ট। তো সেদিকে আলোচনায় যাচ্ছি না। সেই বুদ্ধিজীবীদের, সেই শহীদুল্লাহ কায়সার অন্যতম একজন সেই বুদ্ধিজীবী, যেগুলো মিডিয়াতে বলা হয়। সেই শহীদুল্লাহ কায়সারের কন্যা শমী কায়সার আর এক চাচা, তার বাবার, শহীদুল্লাহ কায়সারের চাচাতো ভাই আপনার শাহরিয়ার কবির, তাকে চিকেন কবির বা মুরগি কবিরও বলা হয়। পাকিস্তানি ক্যাম্পে সে মুরগি সাপ্লাই দিত। সে ভারতের কঠিন একজন এজেন্ট। জহির রেহানও তার এক চাচা হয় সম্পর্কে, কিন্তু শমী কায়সারের কিন্তু জহির রেহানও চাচা হয় সম্পর্কে। জহির রেহান কিন্তু আবার ভারতের দালাল ছিল না। স্বাধীন বাংলাদেশে প্রথম তিনি গুমের শিকার হন। শেখ মুজিব তাকে গুম করে বলে মানুষের মুখে আলোচনা আছে এটা। জহির রেহান একজন উপন্যাসিক ছিলেন, উপন্যাস লিখতেন, সিনেমা তৈরি করতেন, সাংবাদিক ছিলেন, লেখক ছিলেন। তো যাই হোক, এই শমী কায়সারের আপন খালু হচ্ছে প্রফেসর ডক্টর বদরুদ্দোজা চৌধুরী। মরহুম কফিল উদ্দিন মুসলিম লীগ নেতা, তার
সন্তান। কফিলউদ্দিন একসময় পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন, একটা বড় রাজনৈতিক ক্যারিয়ারের পরিবারের সন্তান। অধ্যাপক একিউম বদরুদ্দোজা চৌধুরী বিএনপির প্রথম মহাসচিব ছিলেন, অনেক একাধিকবার মন্ত্রী ছিলেন, তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। তিনিও ব্যক্তিগতভাবে একজন চরম বাম, ইসলামী অ্যালার্জি ছিল। তো সব মিলিয়ে শমী কায়সারের বায়োডাটা আপনারা জানলেন যে তার পিতা, তার খালু, তার চাচা কারা কোথায় কিভাবে। তো যাই হোক, এই শমী কায়সার প্রথম, তার বয়স এখন 50-এর বেশি, তিনি প্রথম যে বিয়েটা করেন, এটা বিয়ের নামে ব্যভিচার, আসলে বিয়ে না। তিনি বলেছেন বাংলাদেশের কোনো ছেলেকে আমি বিয়ে করব না, কোট আনকোট। কোন সংসারে পরেই, কোন ফ্যামিলিতে, কোন রাজাকারের ছেলের কাছে পড়ি তার, ঠিক আছে, কোট আনকোট। শেষ পর্যন্ত সে ভারতের একজন হিন্দু লোকের সাথে বিয়ের নামে ব্যভিচারে লিপ্ত হয়, দেখিয়েছে বিয়ে করেছে। তো কিছুদিন পর তার সাথে ডিভোর্স হয়ে যায়, সম্পর্কচ্ছেদ হয়। সেই ব্যক্তি ছিল বিবাহিত, তার স্ত্রীর সন্তান ছিল, সেটা শমী কায়সার জানতো না, এবং সে হিন্দু ধর্মের। আপনারা জানেন কোনো মুসলিম ধর্মের লোক অমুসলিমের সাথে বিয়ে এভাবে করতে পারে না, কনভার্টেড না হওয়া পর্যন্ত, যে পর্যন্ত মুসলমান না হয়, তাও আবার নারী মুসলিম। ইসলামের অ্যালার্জি থাকলেও মুসলিম পরিচয়ের তো, রিলিজিয়ন তো ইসলাম অবশ্যই লেখে শমী কায়সার, না লিখে তো পারে না, পাসপোর্টের তো অপশন আছে, নামও তো মুসলিম নাম, তার বাবাও তো মুসলিম নামের ছিল। তো একটা হিন্দু লোকের সাথে বিয়ে আবদ্ধ হয়, এটা ছিল ব্যভিচার। এরপরে সে আরেকজনকে বিয়ে করে, মোহাম্মদ আরাফাত নামের একটা সন্ত্রাস গুন্ডা, ভারতের গোয়েন্দা সংস্থার কঠিন এজেন্ট একজন। তার সাথে না ডিভোর্স হয়ে যায়, আবার আরেকজন নরসিংদীর একজন ব্যবসায়ীর সাথে সে বিয়ে করে সংসার শুরু করে। তিনি এফবিসিসিআই এর পরিচালক, ডিরেক্টর, ব্যবসা বাণিজ্য, শত শত কোটি টাকার ব্যবসা বাণিজ্য করেছেন। হাসিনার আমলে অনেক সুযোগ সুবিধা নিয়েছেন শমী কায়সার, এবং মিডিয়াতে উস্কানিমূলক কথা বলেছেন, ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, জামাত ইসলামী সহ বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলেছেন, ইসলামিস্টদের বিরুদ্ধে কুৎসা রচনা বলেছেন। তো যাই হোক, তার জামিন স্থগিত হয়েছে, এটা একটা ভালো খবর। আমরা দুঃখজনক ব্যাপার, এটা খুব আশ্চর্য লাগে আমাদের কাছে যে কিছুদিন আগে কারওয়ান বাজারে মুন্নি শাহ নামের ভারতের একটা এজেন্ট, কঠিন একটা অসভ্য নারী, বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে একজন নারী, সে জনগণের হাতে পড়ে, তাকে পুলিশে এসে উদ্ধার করে, থানায় নিয়ে যায়, সেখান থেকে তাকে ছেড়ে দেয়। এই ধরনের বহু অপরাধীকে এই অন্তর্বর্তীকালীন সরকার ছেড়ে দিচ্ছে। আনোয়ার হোসেন মঞ্জু একজন ভারতের সুবিধাভোগী, ভারত সরকারের এজেন্ট হিসেবে তার পরিবারকে চিনে মানুষ, শেখ হাসিনার অন্যতম সহযোগী, তাকেও ছেড়ে দিয়েছে। সাবের হোসেন চৌধুরীকে জামিন দিয়েছে, মামলা থেকে মুক্তি দিয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন গুন্ডা পান্ডা, সাবেক মন্ত্রী এমপিদেরকে জামিন দিচ্ছে, আব্দুল মান্নানকে দিচ্ছে। এগুলো অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা চাই এই অপরাধীদের সঠিক বিচার হোক। আসসালামু আলাইকুম।